Rule number 20 already permitted to take the video record, okay? স্যার রোল 20 স্যার আজকে করতে পারবে না স্যার রোল রুল 20 তো আছে দেখলাম নাকি নাই? স্যার আমি করতেছি স্যার রোল 20 কি কো-হোস্ট দিছেন তো আমাকে পারমিশন দিছে রেকর্ড করার, আমি রেকর্ড করতেছি। জি স্যার আমি আছি স্যার। ওকে স্যার আমি পারমিশন দিচ্ছি স্যার, আপনি ক্লাস নেন স্যার, সমস্যা ওকে নেই। ওকে, থ্যাংক ইউ। তো আমরা কিছু গত ক্লাসে বিভিন্ন মেশিনের টাইপ, ফাংশনিং কিভাবে করে, একটার সাথে আরেকটা কি পার্থক্য, এই সমস্ত ইস্যুগুলো অলরেডি শেষ করেছি। তো তোমরা যদি খেয়াল করে দেখো যে আমরা কতগুলা শব্দ উচ্চারণ করেছি আগে। একটা হলো অক্সিলারি মোশন এবং আরেকটা হলো যে যেটা ওয়ার্কিং মোশন বলে আমরা বলেছি আর কি। এখন ওয়ার্কিং মোশনটা ইজ ডাইরেক্টলি রিলেটেড টু মেশিনিং অপারেশন। এখন সেই ওয়ার্কিং মোশনের মধ্যে যদি আমরা সেই মোশনগুলাকে যদি আমরা স্পিডে বলি যে আসলে কি কি স্পিড ইজ ডাইরেক্টলি রিলেটেড টু কাটিং অপারেশন অর ডিউরিং অপারেশন, তোমরা অলরেডি এটা জানো। আসলে একটাকে আমরা যদি সরাসরি বলি যে তোমরা জানো যে লেদ মেশিনের ক্ষেত্রে যেহেতু জবটা স্পিন্ডলের সাথে স্পিন্ডলের চাকের সাথে লাগানো থাকে, তো চাকটা ঘুরতে থাকে, তাই না? তোমরা খেয়াল করছো তো? এই যে স্পিন্ডলটা যেটা ঘুরে, সেটা যে আরপিএম এ ঘুরে, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, ডাইরেক্টলি রিলেটেড টু কাটিং অপারেশন। এখন তুমি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে ফিড রেট। বাম দিকের একটা ছবি আছে, তোমরা খেয়াল করছো তো? দেখো যে এখানে তোমরা খেয়াল করে দেখো, এই যে এই জিনিসটা দেখতেছো, এইটা জবটা তো প্রথমে মনে করো যে পুরো একটা সিলিন্ডারের জব ছিল একই রকম। এখন এটা একটা চাকের সাথে লাগানো ছিল, চাকটা সরাসরি ওই স্পিন্ডলের সাথে কানেক্টেড। স্পিন্ডলটা যে আরপিএম এ ঘুরতো, এটা এই আরপিএম এ এটা ঘুরছে, ঠিক আছে? এখন এটা একটা ছবি হলো কোন অপারেশনের, যে কোনো একজনে বলো তো এটা কোন অপারেশনের একটা স্ট্যান্ডার্ড ছবি বলা যায়? এটা কোন অপারেশন বলো? মনে করো আমি কয়েকটা শব্দ উচ্চারণ করি, দেখো তো কোনটা। মনে করো ড্রিলিং, টার্নিং, টার্নিং, হ্যাঁ, তাহলে এটা কি অপারেশন? টার্নিং। লেদ মেশিনে তোমরা করছো। তো এখন এই টার্নিং অপারেশনটা যদি তুমি করতে চাও সঠিকভাবে, তাহলে তোমার দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে দুইটা না, আলটিমেটলি তিনটা। একটা হলো যে এটা কত আরপিএম এ ঘুরাবা, তারপরে তুমি এই যে কাটিং টুলটা প্রথমে এখানে ছিল, এখান থেকে আস্তে 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 ওদিকে নিছো, তাই না? এই যে ফিট, ফিটটা কত দিয়েছো, প্লাস ডেপথ অফ কাট, ডেপথ অফ কাট, এই যে তুমি কতটুক একটা টার্নিং এ, একবার টার্নিং এ তুমি কতদূর থেকে থিকনেস কমাইছো। এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এখন এই যে স্পিন্ডল স্পিড বলি, স্পিন্ডল স্পিডটাই আলটিমেটলি কনভার্টেড টু কাটিং স্পিড। অর্থাৎ তুমি একটু খেয়াল করে দেখো, এটা যেই আরপিএম এ ঘুরতেছে, যে আরপিএম এ ঘুরতেছে, এই আরপিএমটা ওই কাটিং টুলের টাচ পয়েন্টে যদি লিনিয়ার ভেলোসিটিতে কনভার্ট করি, লিনিয়ার ভেলোসিটিতে কনভার্ট করি, ওই যে ভি ইকুয়াল টু ওমেগা আর যে ফর্মুলা তোমরা জানো, সেই স্পিডটা, সেই ট্যানজেন্সিয়াল টাচিং পয়েন্টের ট্যানজেন্সিয়াল লিনিয়ার ভেলোসিটিটাকে আমরা বলি কাটিং স্পিড। অর্থাৎ
সোজা কথা অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দি ওয়ার্কপিস, যেটা রেভলিউশন পার মিনিট অর্থাৎ আরপিএম আছে, সেটাই কিন্তু আমরা কাটিং স্পিড হিসাবে কনভার্ট করি যখন আমরা এটাকে বলি যে ওকে এত মিটার পার মিনিট, ঠিক আছে, এত মিটার পার মিনিট অথবা এত মিটার পার রেভলিউশন যেটা বলি, তো এত মিটার পার মিনিট যেটা আসবে সেটাই হলো কাটিং স্পিড। সেই কাটিং স্পিডটা অনেক সময় সারফেস স্পিডও বলে, সিম্পলি স্পিডও বলে। তো এটা হলো তোমার সরাসরি স্পিন্ডলের আরপিএম থেকে বর্তমান ডায়ামিটার অফ দি জব দিয়ে আমরা বের করতে পারি। এখন আরেকটা হলো যে ফিডটা হলো যে কোনো একটা অ্যাক্সিস বরাবর, মনে করো এটা যদি x6 হয় অথবা এটা যদি z-axis হয়, অ্যাকর্ডিং টু মেশিন ডেফিনেশন, মেশিনের অ্যাক্সিস এটা কোন দিকে আছে সেটার উপর নির্ভর করবে, ডিফাইন করা থাকে। তো এটা যদি মেশিনের x-axis হয় তাহলে যে কোনো এই অ্যাক্সিস বরাবর এটা কত পার মিনিটে কতটুকু আগাচ্ছে, হ্যাঁ, এটা হলো তার ফিডটা তোমার অনেক সময় এটা একবার রেগুলেশনে এটা লিনিয়ারলি কতদূর যাবে সেটা বলা হয়, অর্থাৎ এটার একবার ঘুরার সময় এটা এই টুলটা কতদূর যাবে সেটা সেভাবে করা হয়। তো এখন এই তোমার এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, কারণ হলো এই তিনটা জিনিসের উপরে নির্ভর করবে জবটার অ্যাকুরেসি, জবটার সারফেস ফিনিশিং এবং পারফরমেন্স অফ দা জব, সবকিছু। এই তিনটা জিনিস যদি সঠিকভাবে তুমি সেট করতে না পারো তাইলে তোমার মেশিনিংটা ভালো হবে না, জবটা ভালো হবে না, কাটিং টুল নষ্ট হয়ে যেতে পারে, এই টুলটা নষ্ট হয়ে যেতে পারে। তো তোমার অনেক যে কিছু হিসাব আছে যে এখানে তুমি কিভাবে এই জিনিসগুলো সেট করবে। তোমরা MA 251 সেখানে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের জিওমেট্রি পড়েছো, আমার যতদূর মনে পড়ে তোমাদের সিলেবাসে আছে। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল পড়তে গিয়ে হয়তোবা একটা শব্দ উচ্চারণ হয়েছে সেখানে, টুল লাইফ। টুল লাইফ শব্দটা কি শুনেছো? জি স্যার। আচ্ছা, এই টুল লাইফটা, এই যে টুল লাইফ, এই টুলটা কিন্তু অনেক অধিকাংশ ক্ষেত্রেই অনেক দামি একটা টুল। এটা ঘন ঘন নষ্ট হয়ে যাক মেশিনিং প্রক্রিয়ার মাধ্যমে, রং মেশিনিং এর কারণে সেটা কেউ চায় না। সো এই টুল লাইফের এগেইনস্টে আরেকটা শব্দ কি শুনেছো? অপটিমাম কাটিং স্পিড। জি স্যার। তো অপটিমাম কাটিং স্পিডটা কি, সে মানে কেন শব্দটা কেন আসে সেটা আমি একটু বলে নিই। মনে করো এটা যে ম্যাটেরিয়ালের তৈরি আর জবটা যে ম্যাটেরিয়াল তৈরি, এই দুইটা ম্যাটেরিয়াল অপটিমাম কত ভেলোসিটিতে, এই যে ভি কত ভেলোসিটি থাকলে পরে জবটার সারফেস ফিনিশিং ভালো হবে, টুল লাইফও বাড়বে, ইকোনমিক ওয়েতে মেশিনিং হবে। এটা একটা ভ্যালু আছে, এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু বের করা আছে যে জব যদি এই ম্যাটেরিয়াল হয়, কাটিং টুল যদি এই ম্যাটেরিয়াল হয়, তাহলে কি ভেলোসিটিতে কাটলে পরে তোমার জব ফিনিশিং ভালো হবে, টুল লাইফ ইনক্রিজ হবে এবং ইকোনমিক ওয়েতে মেশিনিংটা হবে। তো এই স্পিডটাকে আমরা বলি অপটিমাম কাটিং স্পিড। তো এখন আমার একটা জিনিস খেয়াল করো, আমি আজ মানে চ্যাপ্টারটা শুরু করার আগে বেসিক জিনিসটা ধরাইতে চাচ্ছি। তুমি এই যে প্রথমে যে ডায়ামিটারটা ছিল, প্রথম ডায়ামিটারটা কোনটা, যে বড়টা, যখন তুমি টার্নিং করে ফেলছো একবার, তখন আবার ডায়ামিটার চিকন হয়ে গেছে। এখন তোমার ওই স্পিন্ডলটা যদি একই স্পিডে ঘুরাইতে থাকো পরবর্তী টার্নিং এর সময়ও, তখন কিন্তু তোমার একই আরপিএম এ ঘুরাইতে থাকো পরের বারও, এটার কিন্তু ডায়ামিটার অলরেডি কমে গেছে, পরের বার মনে করো আরেকটু টার্নিং করা লাগবে, তখন ভি ইকুয়াল টু ওমেগা আর হওয়ার ফলে বলতো, যদিও কাটিং স্পিড এক রাখছো কিন্তু যদিও আরপিএমটা একই আছে, কিন্তু পরবর্তী টার্নিং এর সময় ভিটা কি এক আছে কিনা,
না স্যার, চেঞ্জ হবে মেবি। চেঞ্জ হবে না, কারণ ভি ইজ ইকুয়াল টু ওমেগা তো। তো স্যার, তোমার কাটিং স্পিডটা কিন্তু ডায়ামিটারের চেঞ্জের সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করছো কিনা? আর এর ভ্যালুটা একটু কম আসবে। এক্স্যাক্টলি, আর এর কমে যাওয়ার ফলে তোমার ভি এর মানটা কমে যাচ্ছে। জি স্যার। এখন তুমি তো মনে করো ওই ম্যাটেরিয়াল জানো, কাটিং টুল জানো, সব জেনে শুনে ইকোনমিক কাটিং স্পিডের এগেনস্টে সেট করছিলে আরপিএমটা, ঠিক আছে? বুঝছো কিনা? তুমি তো এটা আর্ট জানো, এই আর্টটা জানো প্রথমবার, তারপর তুমি হিসাব করলে ওকে অপটিমাম কাটিং স্পিড কত আমি জানি, এই ম্যাটেরিয়াল ভি। এখন তুমি সেখান থেকে ওমেগা বাইট করছো, আরপিএম বাইট করছো, সেই আরপিএমটা তুমি সেট করে মেশিনটা শুরু করছিলে, খেয়াল করছো কিনা? শুরু করছিলে। এখন তোমার জব ডায়ামিটার আস্তে আস্তে কমতেছে, তুমি স্পিন্ডল স্পিড চেঞ্জ করতেছো না, তুমি কিন্তু আস্তে আস্তে অপটিমাম কাটিং স্পিড থেকে সরে আসতেছো। যতই টার্নিং করতে থাকবা ততই তোমার ভি এর মানটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? স্যার, কমতে থাকবে। কমতে থাকছে। ভেরি গুড। তাইলে তোমার কি করা উচিত অপটিমাম কাটিং স্পিডে থাকার জন্য? চেঞ্জ করতে হবে স্যার ওমেগাটা। চেঞ্জ করতে হবে, আরপিএম গুলা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। গুড। এখন তোমার এই যে এইটাকে ঘুরায় কে? এটাকে ঘুরায়, আমি পরবর্তীতে এগুলো মেকানিজম দেখাবো। এটাকে ঘুরায় কে? এটাকে ঘুরায় হলো একটা মোটর থাকে মেশিনে, একটা মোটর থেকে, সেই মোটরের সাথে একটা গিয়ার বক্স থাকে, ঠিক আছে? সেই গিয়ার বক্সের মধ্যে বেশ কয়েকটা গিয়ার থাকে থেকে তোমাকে মনে করো ওই বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করে একটা গিয়ার বক্স থেকে ম্যাক্সিমাম কত আরপিএম পাবা, মিনিমাম কত আরপিএম পাবা, সেটা আছে, প্লাস কিছু ইন্টারমিডিয়েট গিয়ার চেঞ্জ করে করে তুমি আরো কিছু স্পিড পাবা। বুঝেছো কিনা? হ্যাঁ, অর্থাৎ তুমি স্পিন্ডলটাকে একটা গিয়ার বক্সের ম্যাক্সিমাম আরপিএম থাকে, মিনিমাম আরপিএম, তার মধ্যে বেশ কয়েকবার তুমি চেঞ্জ করার কিছু স্টেপ থাকে, 10-12টা স্টেপ থাকে। হ্যাঁ, তুমি যে কোনো একটাই তুমি সেট করে চালাইতে পারবা। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে? ফলে বলেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার আরেকবার একটু বলে ভালো তো। আমি বলি, তুমি তো একটা জিনিস বুঝছো তো, যে একই আরপিএম এটা ঘোরানো যাবে না। জি স্যার, এটা বুঝছি। তুমি অনেকক্ষণ টার্নিং করলে আস্তে আস্তে এটা স্পিড চেঞ্জ করতে হবে না? জি স্যার। এখন এটা কে করবে? এটা হলো এই যে এটা তো চাকের সাথে থাকে, চাকের চাকটাকে ধরে রাখে একটা স্পিন্ডলে, সেই স্পিন্ডলটা কানেক্টেড থাকে একটা গিয়ার বক্সের সাথে, ঠিক আছে? গিয়ার বক্স একটা শ্যাফটের সাথে। সেই গিয়ার বক্সের মধ্যে অনেকগুলো গিয়ার থাকে, একটার সাথে আর একটা কানেকশন করে করে গাড়ির গিয়ার চেঞ্জ করে না, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, বুঝছো কিনা? হ্যাঁ, ওখানে একটা গিয়ার বক্স থাকে না, বিভিন্ন অনেকগুলো গিয়ার থাকে। এরকম ইঞ্জিনের মধ্যেও মানে মেশিনের মধ্যে, মেশিনিং যে ল্যাব মেশিন, মিলিং মেশিন থাকে, সেখানে দেখবা বাম দিকে একটা বড় গিয়ার বক্স থাকে। সেই গিয়ার বক্সের কাজও হলো তোমার কিন্তু মোটর কিন্তু সারা জীবন এক আরপিএম এ ঘুরে, পাওয়ার এক, এটা তাই না? দেখ। ওইখানে ভোল্টেজ লাইট, অতএব মোটরে কোনো হাত নাই, মোটর একটা আছে। এখন সেই মোটরের আরপিএমটাকে বিভিন্ন আরপিএম এ কনভার্ট করার জন্য তোমার তো বিভিন্ন আরপিএম দরকার ইকোনমিক কাটিং স্পিড থাকার জন্য, বুঝছো কিনা? সেই জি জন্য স্যার। গিয়ার বক্সটাকে বিভিন্ন গিয়ারের কানেকশন গুলো চেঞ্জ করে 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 ইউ ক্যান গেট মাল্টিপল আরপিএম গিয়ার। জিনিসটা বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা, এখন এখন আমাদের তাহলে মূলত একটা জিনিস বুঝলাম এই এখান থেকে, যে আমাদের যখনই মেশিনিংটা হবে, উই শ্যাল ট্রাই আওয়ার বেস্ট টু রান দ্য কাটিং অপারেশন বাই মেনটেনিং দ্য অপটিমাম কাটিং স্পিড। ক্লিয়ার? অপটিমাম কাটিং স্পিড মেনটেন করে আমাকে মেশিনিং করতে হবে। দিস ইজ মাই বেস্ট ট্রাই, এটা থাকতে হবে, নইলে তোমার টুল টিকবে না, জব ভালো হবে না, ইকোনমিক কাটিং অপারেশন হবে না। এটা ক্লিয়ার? এখন আসি যে তাইলে আমি যে গিয়ার গুলা চেঞ্জ করবো, নাম্বার গুলা, সেটা কিভাবে হয়? আচ্ছা, সেটা যদি করি তাহলে আমরা আবার এতে যাই। এখন যেটা বললাম, যে এই জন্যই, আরে এই শুরু হয়ে গেল, মোবাইলে ক্লাস নিলে আমাদের জ্ঞানজামটা শুরু হয়ে যায়।
হুম যেটা বলছিলাম যে আমরা এই আমি একটা ছবি আগে দেখাই যে তোমার প্রত্যেকটা মেশিনের মধ্যে তোমার কি থাকে, একটা গিয়ার ট্রেন বা গিয়ার বক্স যেটাই বলি না কেন সেখানে এটা থাকবে। কেন থাকতেছে, বিভিন্ন গিয়ারের মধ্যে মেশিং করে করে আমরা বিভিন্ন সাইজের গিয়ারের সাথে কানেকশন গুলা দিয়ে দিয়ে আমরা পাওয়ার গুলাকে সেই অনুযায়ী ট্রান্সমিট করে টর্ক গুলাকে সেভাবে কন্ট্রোল করে স্পিড গুলাকে কন্ট্রোল করব। যেমন আমি যদি এখানে একটা ছবি দেখাই, ভালো করে দেখো, সবাই ভালো করে দেখো যে এখানে কি আছে। এখানে তোমার ডিলিট করি, এখানে কি আছে যে তোমার এইখানে তোমার 4টে গিয়ার আছে, খেয়াল করে দেখো। 4টে গিয়ারকে যদি আমি টপ ভিউতে দেখি ঠিক এরকম দেখা যাবে। 4টে গিয়ার, এখানে গিয়ার এ, গিয়ার বি, গিয়ার সি, গিয়ার ডি। আপাতত এই অ্যারেঞ্জমেন্ট থেকে দেখা যাচ্ছে গিয়ার বি যেভাবে ঘুরবে গিয়ার সি সেভাবেই ঘুরবে, অর্থাৎ গিয়ার বি এর যে আরপিএম হবে গিয়ার সি এর একই আরপিএম হবে। এখন গিয়ার এটা যদি মনে করো শেপটা যদি কোনো একটা মোটরের সাথে লাগানো থাকে, তাইলে এই বড় গিয়ার ছোট গিয়ার বুঝতে পারতেছো, এখানে পরবর্তী শেপটার স্পিড কি হয়ে যাবে, বেড়ে যাবে। বাড়ানোর ফলে এই শেপটা যে আরপিএম এ ঘুরবে গিয়ার সিও কিন্তু একই আরপিএম এ ঘুরবে। ঘোরার ফলে আবার গিয়ার ডি যেটা আছে সেটা আরো ছোট। তো এখন বলো গিয়ার ডি এবং গিয়ার এ কোনটার স্পিড বেশি হবে? ডিএস স্যার। ডিএর স্যার। তাহলে গিয়ার ডি এর স্পিডটা বেড়ে যাবে। এখন প্রশ্ন হলো যে তোমরা এই যে সেটআপটা দেখছো, হ্যাঁ, অনেক সময় এইখানে ওই যে শ্যাফট গুলো আছে না, আমি আচ্ছা পরবর্তীতে আরেকটা যাই তারা। তো এখানে আমরা দেখতে পারতেছো যে আমরা শুধুমাত্র গিয়ারের সাইজ মেশিন কন্ট্রোল করে আমরা গিয়ার ডি এর স্পিড কিন্তু বাড়াই দিছি। সেম মেকানিজম আমাদের ইয়াতে থাকে, ওই গিয়ার বক্সের মধ্যে থাকে। এখন কয়েকটা শব্দ আমরা উচ্চারণ করব, সেই উচ্চারণগুলো একটু ভালো করে শোনো। যে কয়েকটা শব্দ মনে করো ট্রান্সমিশন রেশিও বলতে আমরা একটু বুঝি। যদি মনে করো একটা ইনপুট গিয়ারের, এটা তোমরা জানো অলরেডি, মেশিনিং এ পড়ছো থিওরি অফ মেশিনে, যে ইনপুট গিয়ারের দাঁত সংখ্যা 13, আউটপুট গিয়ারের মানে দাঁত সংখ্যা 21। হ্যাঁ, তাহলে এটা ট্রান্সমিশন রেশিও হবে ড্রিভেন বাই ড্রাইভের, যেই ড্রিভেন বাই ড্রাইভ, ঠিক আছে, 21/13 1.62, হ্যাঁ, অথবা 1.62:1 এরকম বলে আর কি, ঠিক আছে। ট্রান্সমিশন রেশিও, ড্রিভেন এবং ড্রাইভ রেশিও। আচ্ছা, এবার তাহলে গিয়ার বক্স, এবার এটা তো একটা গিয়ার ট্রেন দেখাইলাম, একটা মাত্র সেটআপ দেখাইলাম, কিন্তু গিয়ার বক্সে কিন্তু এরকম অনেক সেটআপ দিয়ে তুমি অনেকগুলা স্পিড গেইন করতে পারো একটা গিয়ার বক্স থেকে। তাইলে ফাইনালি যেটা বলতে চাচ্ছি যে তুমি একটা গিয়ার বক্স থেকে তুমি অনেকগুলা স্পিড পাবা, তাইলে নিশ্চয়ই সেই স্পিডের মধ্যে একটা ম্যাক্সিমাম স্পিড থাকবে আর একটা মিনিমাম স্পিড থাকবে, বুঝছো কিনা? জি স্যার। এর ভিতরে তোমার গিয়ার বক্সের ডিজাইন অনুযায়ী নাম্বার অফ স্টেপ থাকবে। মনে করো একটা গিয়ারের ম্যাক্সিমাম স্পিড 1000 পাইতে পারো একটা গিয়ার বক্স থেকে, আর মিনিমাম স্পিড পাইতে পারো 100। এর ভিতরে দেখা গেল যে আরো 200, 300, 400, 500, 600, 700, 800, 900 এই স্টেপ গুলা থাকতে পারে। এখন প্রশ্ন হলো যে আমরা একটা গিয়ার বক্স যখন ডিজাইন করব, ভালো করে শুনো, একটা গিয়ার বক্স যখন ডিজাইন করব তখন আমরা এন ম্যাক্সটাকে ডিফাইন করব কেমনে এবং এন মিনটাকে ডিফাইন করব কেমনে।
তো এটা ডিজাইন করার আগে তোমাকে চিন্তা করতে হবে যে আমি যে মেশিনটা ডিজাইন করব, যে মেশিনের জন্য গিয়ার বক্সটা ডিজাইন করব, সেই মেশিনের ম্যাক্সিমাম কাটিং স্পিড কত লাগতে পারে সেটা আগে বাইর করতে হবে, যে বি ম্যাক্স। ঠিক আছে, বি ম্যাক্স। আর আমি যে মেশিনের মধ্যে গিয়ার বক্সটা বসাবো সেই মেশিনে আমি মিনিমাম কত ডায়ার জব টার্নিং করব সেটা হলো ডি মিন। তাইলে এন ম্যাক্স হবে, এটা গত ক্লাসে পড়াইছিলাম, এটা কিন্তু ওইটাই আসলে ভি ইজ ইকুয়াল টু যে পাই এন বাই 1000 হলো 1000 কেন, ওই যে ডি মিনটা আর মিলিমিটারে তো ওই জন্য। আচ্ছা, এই ইকুয়েশনটা কি বুঝছো? ইকুয়েশন নাম্বার 1 বুঝো নাই? স্যার 1000 টা আসছে কেন স্যার? ওই যে ডি ডাজে মিলিমিটারে। ও আচ্ছা স্যার, জি স্যার, বুঝতে পারছি। এটা কিন্তু শোনো, এটা কিন্তু ওই ইকুয়েশনটাই যে ছোটবেলা যেটা পড়েছো, বি ইজ ইকুয়াল টু ওমেগা আর। জি স্যার, বুঝতে পারছি স্যার, পাই ডি এন। ওইটাই কিন্তু, এটা নতুন কিছু ইকুয়েশন না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমার প্রশ্ন হলো যে এই যে মেশিনের স্পেসিফিকেশন থাকে না, যে এত মিনিমাম ডায়ামিটার জব করতে হবে, এটার কারণটা কি জানো? ওই যে গিয়ার বক্সের লিমিটেশন করা আছে, সেই জন্য তুমি ইচ্ছা করলেই একটা মেশিনের যে কোনো ডায়ামিটারের জব তুমি ফিনিশিং করতে পারবে না, টার্নিং করতে পারবে না। এইখান থেকে আসতেছে এগুলো। কারণ গিয়ার বক্স যখন ডিজাইন করেন তখনই মাথায় রাখতে হবে তোমার তুমি জব কত 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 থেকে কত সাইজের করবে, এটা একটা ফার্স্ট ক্রাইটেরিয়া, যে আমি এত মিনিমাম এত ডায়ামিটারের টার্নিং করব, ম্যাক্সিমাম এত ডায়ামিটার, সেই অনুযায়ী এটা গেল। এবার আসো যে আমি ওই মেশিনের টার্নিং করার সময় ভালো করে শুনে আমার কথা বলা, টার্নিং অপারেশন করার সময় কি কি ম্যাটেরিয়াল কি কি টুল নিয়ে কাটাকাটি করতে পারি এগুলা দেখে দেখে তোমার কাছে কিন্তু লিস্ট আছে যে হ্যাঁ এই ম্যাটেরিয়ালের সাথে এই ম্যাটেরিয়াল কাটিং টুল হলে কাটিং স্পিড, অপটিমাম কাটিং স্পিড এত। তুমি যেহেতু একটা লিস্ট করছো আমার এই মেশিনে এই ম্যাটেরিয়াল এই কাটিং টুল ইউজ করা যাবে, সেখান থেকে তুমি ম্যাক্সিমাম অপটিমাম স্পিডটা সিলেক্ট করবা। বুঝছো কিনা? সেখান থেকে নিয়ে তুমি এখানে বসাবা। বুঝছো জিনিসটা? বসাইলে তোমার এখন মেশিনের স্পেসিফিকেশন, হ্যাঁ আমার মেশিনের অপটিমাম কাটিং স্পিড ম্যাক্সিমাম এত, এটা কিন্তু তুমি ডিফাইন করতে পারলা। আমার মেশিনের মিনিমাম ডায়ামিটার এত সাইজের কাজ আমি করবো, তা নিলাম। এখন নিয়ে তুমি কিন্তু এই ফর্মুলা ইউজ করে তোমার গিয়ার বক্স থেকে ম্যাক্সিমাম আরপিএম কত আসা উচিত সেটা কিন্তু তুমি বের করলা। এটা বুঝছো কিনা? ওকে? জি স্যার, বুঝতে পারছি। এবার আসো যে আমি মিনিমামটা তো দরকার, এটা ম্যাক্সিমামটা বাইর করলাম। এবার মিনিমামটা কত? আবার একই কাহিনী, যে তোমার তো একটা সেট আপ করা আছে যে আমি আমার মেশিনে এই ম্যাটেরিয়াল অপারেশন করব, এই কাটিং টুল ইউজ করবো, সেখান থেকে লিস্ট করবা। ঠিক আছে, অপটিমাম কাটিং স্পিড মিনিমাম কত, ওই লিস্ট থেকে, এটা লিস্ট করা আছে তোমার বিভিন্ন জায়গায় পাবা, যারা মেশিন ডিজাইন করছো বা থিওরি মেশিন করছো সেখানে আছে এগুলো, যে মেশিনিং অপারেশন সময় করা কত স্পিডে থাকতে হবে। তাহলে সেখান থেকে তুমি বিমিনটা নিয়ে নিলাম, নিয়ে তুমি ওই জব ম্যাক্সিমাম নিয়ে নিলাম। তাহলে তুমি একটা গিয়ার বক্সের তুমি কি জানলা? এন ম্যাক্স জানলা, এন মিন জানলা। ঠিক আছে? এখন তোমার কাজ হবে ওকে এই দুইটা স্পিডের মধ্যে আমি কয়টা স্টেপ চাই, বুঝতে পারছো? এই দুইটার মধ্যে আমি একটা উদাহরণ দিলাম, মনে করো একটা গিয়ার বক্সের ম্যাক্সিমাম আরপিএম 1500, মিনিমাম মনে করো 500 সাপোজ। তাহলে এখন 500 বা 1500 মধ্যে তুমি কয়টা স্পিড পাইতে চাও, সেই অনুযায়ী কিন্তু ভিতরে গিয়ারের বক্সের ডিজাইন হবে, কয়টা গিয়ার লাগবে, কি করবা না করবা, রেশিও সাইজ গুলা কিরকম হবে, জিনিসটা বুঝতে পারতেছো মনে হচ্ছে। তাহলে অতএব তোমাকে এই দুইটা জিনিস আগে বের করে তুমি যখন করলা তখন তোমাকে যেটা করতে হবে যে তোমাকে যেটা করতে হবে
যে এইখানে এই শব্দগুলা দেখো, আমি বলছি ম্যাক্সিমাম কাটিং স্পিড, মিনিমাম কাটিং স্পিড, এটা আমি কিন্তু বলছি তোমাদের কথাগুলো। দেখো এই ভিম্যাক্সটা পাইবা কোথায়? ভিম্যাক্সটা পাবা যে ম্যাক্সিমাম কাটিং স্পিড ইউজড ফর দ্য মেশিনিং দ্য মোস্ট সফট অ্যান্ড মেশিনেবল ম্যাটেরিয়াল উইথ দ্য কাটিং টুল অফ দ্য বেস্ট কাটিং প্রপার্টি। বুঝতে পারছো? তুমি কিন্তু এইভাবে তোমাকে প্রপার্টি গুলা নিয়ে আসতে হবে। দেখো কি কথাটা বলছে, আমি যেটা বলছি অলরেডি বলে ফেলছি। তাহলে বিম্যাক্সটা কেমনে, যে আমি তুমি ওই লিস্টে দেখবা কি যে সফট ম্যাটেরিয়াল আর কাটিং টুলের মধ্যে বেস্ট প্রপার্টি যেটা আছে নিলেই তুমি পাওয়া যাবে যে ম্যাক্সিমাম স্পিডটা কত, এখানে লিস্ট করা আছে। তো নিয়ে তুমি বিম্যাক্স নিলা, বিমিন নিলা, নেওয়ার পরে তুমি ইয়াতে নিলা ওই, আরে এরপরে এটা নেওয়া শেষ। তারপরে যে ডিম্যাক্স ডিমিন, তুমি ওই ওয়ার্কপিস কত ম্যাক্সিমাম ওয়ার্কপিস নিয়ে কাজ করো সেটা অলরেডি বলে ফেলেছি। এখন শোনো, তুমি তো একটা গিয়ার বক্সের ম্যাক্সিমাম স্পিড জানলা, মিনিমাম স্পিড জানলা। এখন ওই একটা শব্দ আসে যে রেঞ্জ রেশিও বলে অথবা স্পিড রেঞ্জ রেশিও বলে, আরএন দিয়ে প্রকাশ করা হয় একটা গিয়ার বক্সের ম্যাক্সিমাম স্পিড এবং মিনিমাম স্পিড। এই দুইটা রেশিওকে বলা হয় ওই গিয়ার বক্সের জন্য রেঞ্জ রেশিও বা স্পিড রেঞ্জ, আরএন দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ দিলেই হ্যাঁ তুমি ইয়া পাই যাবে, অর্থাৎ রেঞ্জ রেশিওটা পাই যাবে একটা গিয়ারের। বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, প্রশ্ন করো তাড়াতাড়ি করো। আর অপটিমাম কাটিং স্পিড যেটা বললেন স্যার, এটা কি স্যার ভি ম্যাক্স আর ভি মিন এর মাঝামাঝি কোনো মান? এটা শোনো এই যে অপটিমাম কাটিং স্পিডটা মনে করো তুমি যখন শুরু করবা তখন তো তোমার একটা ওই যে এই যে এইগুলো কিন্তু লিস্ট আছে, বুঝছো? এখন মাঝামাঝি কোনো মান বলতে তুমি মনে করো বিম্যাক্স, তো তুমি এটা আমি বলি তুমি একটা মেশিনের মধ্যে কত সফট ম্যাটেরিয়াল করবা এবং কত ভালো কাটিং টুল দিবে এটা তো সেট করলা, সেটার এগেনস্টে বিম্যাক্সটা পাই গেলা। এখন তুমি ইচ্ছা করলে মনে করো সফট ম্যাটেরিয়াল না সেমি হার্ড, তা সেমি হার্ডের জন্য মনে করো ঠিক আছে কার্বাইড টুল নিলা তো তুমি তাড়াতাড়ি দেখবা তাহলে এটা এই পেয়ারের জন্য এই যে ওয়ার্কপিস এবং কার্বাইড টুল নিছো তো, নেওয়ার পরে এবার তাড়াতাড়ি আবার লিস্টটা দেখবা কত অপটিমাম স্পিডটা কত। মনে করো বিমিন এত, এটা অবশ্যই বিম্যাক্সের সাথে কম হবে, বিমিনের সাথে বেশি, আর বিটুইন দিস কোন একটা স্পিড হবে। জিনিসটা বুঝছো? এটা হলো তোমার পেয়ার টু পেয়ার ম্যাটেরিয়াল পেয়ারের মধ্যে চেঞ্জ হবে। জিনিসটা বুঝছো তুমি? জি স্যার, বুঝতে পারছি। হুম। আচ্ছা, এখন তাহলে রেঞ্জ রেশিওটা তো বুঝছো। এখন প্রশ্ন হলো যে গিয়ার বক্স গুলো আসলে দেখতে কিরকম থাকে। একটু জাস্ট এখানে দেখো একটা সেটআপ। আসলে যেটা হয় যে এই যে গিয়ার বক্সটা দেখতেছো, এটা জাস্ট দুইটা পদ্ধতিতে আছে। গাড়িতে যেরকম হয় যে একটা ফিক্সড গিয়ার থাকে, তো আরেকটাকে করে কি ওই হরাইজন্টালি মুভ করে করে, এই মনে করো এটাকে ওইটাকে এদিক সেদিক মুভ করে করে একটার সাথে আর একটা মেশিন গুলা কনফার্ম করে আর কি। যেটা গাড়ির ক্ষেত্রে তোমরা ধাক্কা ধাক্কা করে না হ্যান্ড হ্যান্ড ড্রাইভ দিয়ে, ম্যানুয়াল ড্রাইভ যেটা আছে সেটা তো এই কাজটাই করে। একটা গিয়ারের সাথে একটা গিয়ার লাগাই দেয়, চেঞ্জ করে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার। সিমিলারলি তুমি এই যে মনে করো এটার সাথে এটা যখন লাগবে তখন একটা স্পিড হবে, এটার সাথে যখন এটা লাগবে এই গিয়ারটা লাগবে তখন একটা স্পিড হবে, এটার সাথে যখন এইটা লাগবে তখন একটা স্পিড হবে, এটার সাথে যখন এটা লাগবে এই গিয়ারটা লাগবে তখন আরেকটা স্পিড হবে। জিনিসটা বুঝছো? হ্যাঁ, জি স্যার। জি স্যার। তাহলে
এই যে মেকানিজম গুলা, হ্যাঁ, এই মেকানিজম, তাহলে মনে করো যে এখান থেকে দেখো একটা স্পিডকে এখানে মনে করো একটা মোটরে এটা ঘুরাইতেছে, একটা স্পিডকে তুমি এইখানে কয়টায় কনভার্ট করতে পারতেছো? 4টা কনভার্ট করে ফেলতেছো, তাই না? বুঝছো কিনা? স্যার 4টা মেশিন হবে স্যার। হ্যাঁ, 4টা। এইবার মনে করো, ভালো করে শুনো, এইখানে আবার মনে করো আরেকটা শেফট আমি দিছি, যে আর 2টা গিয়ার দিছি, 2টা গিয়ার দিছি, এই 2টা গিয়ার এখানে আর 2টা গিয়ারের সাথে লাগতে পারে, তখন তুমি এখানে কয়টা স্পিড পাবা? 6টা। এটাই স্পিড 8টা। এটা বুঝো নাই? মনে করো এখান থেকে একটা স্পিড আসলো, এসে এখানে কিন্তু এটার মাধ্যমে দুইটা, এটার যে কোনো, এখানে আরো 2টা গিয়ার থাকবো, তাই কি এটার সাথে কানেকশনে আবার 2টা স্পিড পাবা না তুমি? এটার সাথে যে স্পিডটা আসলো এটা আবার 2টা স্পিড হয়ে যাবে। আবার মনে করো এটার সাথে এটা কানেকশনের যে স্পিডটা হবে সেটা আবার 2টা ভাগে হয়ে যাবে, কারণ এখানে 2টা গিয়ার তো আছে। 4 দুগুণে 8। জি স্যার বুঝতে পারছি। এখানে আমি আবার বলছি, এখানে মনে করো আর 2টা গিয়ার আছে, এখানে এখানে একটা গিয়ার আছে, এখানে একটা গিয়ার আছে, দিয়ে এটার সাথে আরেকটা গিয়ার দেবো, এখানে আরেকটা গিয়ার দিয়ে আরেকটা শেপ দিব। তাইলে এখানে যে যখন একটা স্পিড পাবা, সেই স্পিডটা যদি একবার এই গিয়ারের সাথে লাগাও, আরেকবার এই গিয়ারের সাথে লাগাও, তাহলে তুমি 2টা স্পিড পাবো না আবার। বুঝছো? জি স্যার। এইভাবে তুমি দেখো 4 দুগুণে 8টা স্পিড পাই গেল, এরকম আর কি। আচ্ছা, এখন এই যে রেঞ্জ রেশিও যেটা পড়লা, হ্যাঁ, রেঞ্জ রেশিও, সেই রেঞ্জ রেশিও গুলা বিভিন্ন মেশিনের ক্ষেত্রে বিভিন্ন রকম, যেমন লেদ মেশিনের জন্য 250 পর্যন্ত থাকে, বোরিং এর ক্ষেত্রে 100 হয়ে যায়। রেঞ্জ রেশিও বুঝছো তো কোনটা? n max divided by n mean of a gearbox. ওকে, তাহলে এখানে লেদ মেশিন আছে, বোরিং মেশিন আছে, মিলিং মেশিন আছে, ড্রিলিং মেশিন আছে, সার্ফেস, এখানে গ্রাইন্ডিং মেশিনের ক্ষেত্রে অত রেঞ্জ নাই, মানে 2-3টা স্পিডে চলে আর কি, হ্যাঁ, কিন্তু দেখো রেঞ্জ রেশিও চাই। আচ্ছা, যাই হোক, এখন এটা তো গেল, রেঞ্জ রেশিওটা গেল, আরেকটা শব্দ উচ্চারিত হবে, প্রগ্রেশন রেশিও। প্রগ্রেশন রেশিও মানে কি? দি রেশিও অফ টু সাকসেসিভ স্পিন্ডল স্পিড ইজ কল্ড প্রগ্রেশন রেশিও। ইট ইজ জেনারেটেড বাই 5। এটা কি? ওই যে তুমি কিছুক্ষণ আগে দেখাইলাম যে একটা থেকে কয়টা স্পিড পাইছি বলো? 8টা না? 8টা স্পিড স্যার। 8টা পাইছি। 8টা স্পিড মনে করো, n1 n2 n3 n4 n5 n6 n7 n8, n8টা ম্যাক্সিমাম, n1টা মনে করো মিনিমাম। তাইলে আবার n1 এর পরের স্টেপ কি? n2 না? n2 rpm। n2 পরবর্তী স্টেপ কি? n3 rpm। এখন এরকম 2টা কনজিকিউটিভ স্পিডের মধ্যে যে রেশিওটা, সেই রেশিওটাকে বলা হয় প্রগ্রেশন রেশিও। ঠিক আছে? এখন সেই প্রগ্রেশন রেশিওটা যেটা হয়, এটা একমাত্র তোমরা করছো কিনা, জিওমেট্রিক প্রগ্রেশন, এরিথমেটিক প্রগ্রেশন করছো না উচ্চতর গণিতে, নাকি সাধারণ গণিতে তো এখন আছে দেখলাম, সমান্তর দ্বারা, গুণোত্তর দ্বারা, মনে আছে? জি স্যার। ওই সমান্তর দ্বারা, গুণোত্তর দ্বারা যেগুলো আছিল, অর্থাৎ এই যে এইমাত্র আমি তোমাকে বললাম যে 8টা স্পিড পাইলাম, এখন 8টা স্পিড যদি এরকম হয় 100 200 300 400 500 600 700 800, এই 8টা স্পিড, তাহলে কিন্তু তোমার গিয়ারবক্সটা আমরা বলবো যে সমান্তর ধারা ফলো করে তোমার গিয়ারবক্সের স্টেপ গুলা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যদি আবার এরকম হয় 100 200 400 800 1600 3200, দ্বারা হয়ে যাবে এটা দাদা। গুণোত্তর দ্বারা। মানে ওই স্টেপ গুলা কি ফলো করতেছে?
গুণোত্তর ধারা follow ফলো করতেছে। এখন এই গিয়ারবক্স ডিজাইন করার সময় এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে প্রগ্রেশন রেশিওগুলো তোমার কনস্ট্যান্ট আছে নাকি কনস্ট্যান্ট নাই, গ্যাপটা কনস্ট্যান্ট আছে নাকি রেশিওটা কনস্ট্যান্ট আছে, অথবা তাদের লগারিদমটা কনস্ট্যান্ট আছে। এই সমস্ত ইস্যুগুলো নিয়ে গিয়ারবক্সের যে স্টেপের প্রগ্রেশনটা কিরকম হবে, কোন ধারাকে ফলো করবে, কোন সিরিজকে ফলো করবে, এইটার উপর ভিত্তি করে দেয়ার আর 4 টাইপস অফ গিয়ারবক্স ফর স্পিন্ডল স্পিড স্টেপস। একটাকে বলা হয় অ্যারিথমেটিক প্রগ্রেশন, আরেকটাকে বলা হয় জিওমেট্রিক প্রগ্রেশন, আরেকটাকে বলা হয় হারমোনিক প্রগ্রেশন, আরেকটা হলো লগারিদমিক প্রগ্রেশন। এবং প্রত্যেকটা টাইপের ডিজাইনের মধ্যে কিছু লাভ ক্ষতি আছে, কিছু বেনিফিট কিছু ডিসবেনিফিট আছে। বিদায়ী আসলে সিলেকশন প্রসিডিউরটা একটু চিন্তা করে করতে হয় যে আমি আসলে কোন ধারার গিয়ারবক্স ডিজাইন করব, আমি স্টেপগুলা কি কিভাবে নিব। ঠিক আছে, তাইলে এখন তোমরা তো অলরেডি এই ছবিটা আমি অলরেডি ক্লিয়ার করে ফেলেছি আর কিছুক্ষণ আগেই, যে আমারে এই যে দেখো বাম দিকে কি, বাম দিকে কি মোটর, ঠিক আছে, তারপরে লাল যে অংশটা সেটা হলো গিয়ারবক্স, ঠিক আছে, গিয়ারবক্সের যে ইয়েগুলা, তারপরে মনে করো এটা হলো স্পিন্ডলটা মাঝখানে, তারপরে ওই যে জবটা ধরা হইলো। এখন যখন টার্নিং হয়, কাটিং টুল হয়, তখন আস্তে আস্তে এই ডিটা কমতে থাকে, অতএব ভিটা কমতে থাকে। এখন ভি তো চেঞ্জ করা যাবে না, যেহেতু ভিটা চেঞ্জ করা যাবে না, হ্যাঁ, তখন ভালো করে বুঝো কথাগুলা। ভিটা কাটিং স্পিড আমি ঠিক রাখতে হবে, অপটিমাম কাটিং স্পিড রাখতে চাই, ভিটা চেঞ্জ করতে চাই না। তাহলে ভিটা যদি চেঞ্জ করতে না চাই, যেহেতু ডিটা কমে যাচ্ছে, আরে যেহেতু ডিটা কমে যাচ্ছে প্রতিবার টার্নিং এর সময়, এনটা কিন্তু আমি কনস্ট্যান্ট রাখতে পারতেছি না, সেই এনটাই আমাকে স্টেপে স্টেপে অ্যাডজাস্ট করাই নিতে হবে। সেই জন্যই গিয়ারবক্স, ওকে, গিয়ারবক্স ট্রেনটা ডিজাইন করতে হবে যাতে আমার কাটিং অপারেশনটা অপটিমাম কাটিং স্পিড ভিতে রাখতে পারি। বুঝছো কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। কারণ যত বেশি ডি কমবে, তাই না, সেভাবে আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, কটা বাজে? 9:40। 9:40 স্যার। 9:40। আচ্ছা, এখন যে কথাটা বলতেছিলাম, তাহলে এরিথমেটিক প্রগ্রেশন যদি হয়, মনে করো তোমার গিয়ারবক্সে মনে করো জেড সংখ্যক স্টেপ হয়, তাহলে স্পিড পাবা n1 থেকে nz পর্যন্ত। ঠিক আছে, এবং যেহেতু এরিথমেটিক প্রগ্রেশন, তোমার যে কোনো দুইটা সাকসেসিভ স্পিডের মধ্যে গ্যাপও থাকবে কনস্ট্যান্ট, মনে করো 80, তাহলে n2 - n1 n3 - n2 সব এক। ঠিক আছে, আর স্পিড রেশিও গুলা কি হবে, যে কোনো একটা স্পিড ডিভাইডেড বাই আগের স্পিড, n2 / n1 n3 / n2। তো এরিথমেটিক প্রগ্রেশনে ফাইটা কনস্ট্যান্ট থাকবে না, এরিথমেটিক প্রগ্রেশনের মূল হলো যে গ্যাপটা কনস্ট্যান্ট থাকবে। তো এখন মনে করো কোন একটা ম্যাক্সিমাম স্পিড হলো nz এবং মিনিমাম স্পিড হলো n1। এখন তুমি যদি, তোমরা কোর্সের গুলো জানো, এগুলা শুধু শুধু পড়াচ্ছি, তাহলে এখানে জাস্ট ওই এরিথমেটিক প্রগ্রেশন যদি হয় তাহলে এরকম হবে, এবং সেখান থেকে তুমি দেখো nz = nz - 1 + at দিয়ে ফাইনালি nz = n1 + z1 - at।
সেখান থেকে ইউ ক্যান ফাইন্ড আউট এটি সমান কত, এই যে গুণ করে দেওয়া আছে পাশে, এটি ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম স্পিড ডিভাইডেড বিয়োগ মিনিমাম স্পিড ডিভাইডেড বাই জেড মাইনাস 1। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই যে পাশে গুণ করে লেখা আছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের একটা গিয়ার বক্সের ইয়াটা কত হবে, কনজুগেটিভ গ্যাপটা কত হবে, ম্যাক্সিমাম স্পিড বিয়োগ মিনিমাম স্পিড ডিভাইডেড বাই জেড মাইনাস 1। হোয়াট ইজ জেড? জেড হলো নাম্বার অফ স্টেপস। ওকে, তাহলে মোটামুটি এটা হয়ে গেল। এখন ওই ফর্মুলা থেকে আমরা জানি যে হোয়াট ইজ ডি, যে কোনো সময় ডিটা কত হওয়া উচিত, 1000 বি ডিভাইডেড বাই পাই। এটা খেয়াল করে দেখো, এগুলো আমি পাঠাই দিব না, কোথায় দেখবা। তো আমরা নেক্সট ক্লাসে এখানে একটা ঘটনা আছে, ঘটনা হলো যে খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে, যে তোমাকে একটা গিয়ার বক্সের মনে করো স্পিন্ডলের মিনিমাম স্পিড দিলাম এবং ম্যাক্সিমাম স্পিড দিয়ে দিলাম এবং নাম্বার অফ স্টেপস বলে দিলাম এবং ভি কাটিং স্পিডটা বলে দিলাম। তখন বলা হইতে পারে যে লে আউট দা স্পিড at AP series and also find out the corresponding diametral value, এরকম দিয়ে আমরা অঙ্ক দিই আর কি পরীক্ষায়। তখন তোমাকে এগুলো নিয়ে এখানে একটা টেবিল আছে, এই টেবিলটাই বানাইতে হয় আর কি, ইজি, কঠিন কিছু না। টেবিলটা বানাইতে হবে। তখন তোমার প্রথম কাজই হলো, যদি এরিথমেটিক হয় তোমাকে প্রথমে বাইর করে ফেলতে হবে এটিটা কত, এটিটা কত, ম্যাক্সিমাম স্পিড বিয়োগ মিনিমাম স্পিড ডিভাইডেড বাই নাম্বার অফ স্টেপস 12 মাইনাস 1 শিখাইছিলাম না কিছুক্ষণ আগে। তো এটা দিয়ে করবা, করার পরে তুমি স্টেপটা যদি পাওয়া যাও তাহলে এই যে এখানে প্রথম স্পিডের সাথে পরের স্পিড, আচ্ছা নেক্সট ক্লাস এটা দেখাবো না, পরে আমরা এটা করবো আর কি, এখানে আলোচনা করবো না। ওকে স্যার জি স্যার। এটা আমি করাবো, এটা হাতে হাতে করাবো, এটা আমরা বুঝবো না, ঝামেলা আছে একটু। জি স্যার, নেক্সট দিন করেন। নেক্সট টাইম আমি দেখায় করাবো না। স্যার ওকে, তাহলে ভালো থাকো। তাহলে মাস্টার স্যারের ক্লাস কখন নিছো? স্যার 11টায় মনে হয়। ও